ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সকল ছাত্রকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা আজকের রসায়ন দ্বিতীয় পত্রের অধ্যায় 3-এর 11 নম্বর ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের টপিক জারণ বিজারণ। এই জারণ বিজারণ অংশের ভিতরে আমরা দেখব গত ক্লাসের যে হোমওয়ার্কগুলো দেওয়া ছিল সেগুলো। এছাড়া আমরা আলোচনা করব আয়র দ্বিমিতি এবং আয়র দ্বিমিতি সম্পর্কে। আমাদের প্রথমেই গত ক্লাসের হোমওয়ার্কগুলো আমরা একটু দেখে নিচ্ছি। প্রথম হোমওয়ার্ক যেটি ছিল অম্লীয় মাধ্যমে 15 মিলিলিটার 0.3 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট কত গ্রাম ফেরাসালফেটকে জারিত করতে পারে। আমাদের যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করার জন্য সমতাকৃত সমীকরণ লাগে। আমরা সরাসরি বিক্রিয়াটি লিখে নিচ্ছি। প্রদত্ত বিক্রিয়াটি ফেরাসালফেটের সাথে অর্থাৎ 10 মোল FeSO4 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে, যেটি অম্লীয় মাধ্যমে যেহেতু 8টি অক্সিজেন আছে 8 মোল সালফিক অ্যাসিড সহ বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ তৈরি করবে। যেহেতু ফেরাসালফেট 10 মোল ছিল, ফেরিক সালফেট তৈরি করবে 5 মোল FeSO4 3 এবং এটি 5 মোল। তাছাড়া পটাশিয়াম সালফেট K2SO4, পটাশিয়াম সালফেটের পর ম্যাঙ্গানিজ সালফেট MnSO4, যেহেতু ম্যাঙ্গানিজ 2টি ছিল তাহলে 2 মোল তৈরি করবে, প্লাস 8টি সালফিক অ্যাসিড থেকে 8 মোল পানি তৈরি করবে। প্রদত্ত বিক্রিয়া যেহেতু আমাদের গাণিতিক সমস্যায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাসালফেট জড়িত, কাজে ওই দুইটা অংশের মোল সংখ্যা আমাদের প্রয়োজন। এখানে 10 মোল এর সাথে বিক্রিয়া করে 2 মোল, অর্থাৎ 10 মোল ফেরাসালফেট এর ইকুইভ্যালেন্ট বা সমতুল্য 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট। যদি আমরা বলি 1 লিটার দ্রবণে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবীভূত করা হয় তাহলে দ্রবণের ঘনমাত্রা হবে 2 মোল। অর্থাৎ আমরা বলতে পারি যে 1000 মিলিলিটার 2 মোলার KMnO4 এই পরিমাণ দ্রবণ জারিত করতে পারে 10 মোল ফেরাসালফেটকে। 10 মোল ফেরাসালফেটকে প্রতি মোল ফেরাসালফেটের আণবিক ভর গ্রামাণবিক ভর 151.85 গ্রাম, সেটা আমরা ক্যালকুলেট করে নিতে পারি। FeSO4 এর আণবিক ভর 151.85 গ্রাম। 1 মোল হিসেবে যদি আমরা বসাই, যেখানে আয়রনের পারমাণবিক ভর 55.85, সালফার 32 এবং অক্সিজেন 60, তাহলে আমরা বলতে পারি যে 1000 মিলিলিটার 2 মোলার KMnO4 দ্রবণ দ্বারা জারিত ফেরাসালফেটের পরিমাণ 10 × 151.85 গ্রাম FeSO4। সুতরাং 1 মিলিলিটার 1 মোলার KMnO4 জারিত করতে পারে 10 × 151.85 ডিভাইড 1000 × 2 গ্রাম ফেরাসালফেট। এখানে আমরা একটা ইনফরমেশন নিতে পারি যে আয়তন এবং ঘনমাত্রা যা থাকবে সেটা পরের অংশে ডিভাইড করতে হবে। আমাদের প্রশ্নে দেওয়া আছে 15 মিলিলিটার 0.3 মোলার, অতএব 15 মিলিলিটার 0.3 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারিত করতে পারে 15 × 0.3 × 10 × 151.85 ডিভাইড 1000 × 2। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন আমাদের প্রায় 3.42 গ্রাম, এটা রাখবে যে এত গ্রাম ফেরাসালফেটকে জারিত করতে পারে। তাহলে আমাদের প্রথম 1 নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা আমরা সলভ করলাম। এখন দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটি ছিল কপারের সাথে সালফিক অ্যাসিডের বিক্রিয়া, গাঢ় সালফিক অ্যাসিড। বিক্রিয়াটি অর্ধ সমীকরণের দ্বারা সমতা করো এবং 10 গ্রাম কপার হতে কতটি গ্যাসীয় অণু তৈরি হয় সেটা আমাদের সমতা করতে হবে ওই প্রদত্ত বিক্রিয়াটি। সেখানে আমাদের দুইটা প্রশ্ন আছে, 2 নম্বর প্রশ্নের মধ্যে দুইটা পার্ট আছে। আমরা প্রথম পার্টটা লিখি। প্রদত্ত বিক্রিয়াটি আমরা লিখে নিচ্ছি 2.1 বিক্রিয়াটি কপার প্লাস সালফিক অ্যাসিড। কপারের সক্রিয়তা হাইড্রোজেনের চেয়ে কম, এজন্য কপার সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে না। তবে কপার গাঢ় সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে, সেই ক্ষেত্রে বিক্রিয়া উৎপন্ন পদার্থ একটু ভিন্ন হয়। এক্ষেত্রে প্রতিস্থাপিত যৌগ কপার সালফেট তৈরি হয়, কিন্তু প্রদত্ত বিক্রিয়ায় সালফার ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়। বিক্রিয়াটি একটু ব্যতিক্রম ধরনের। কপারের সাথে নাইট্রিক অ্যাসিড এবং সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় এই ধরনের উৎপন্ন পদার্থ তৈরি হয়। আমরা সালফিক অ্যাসিডের বিক্রিয়া দেখলাম। প্রদত্ত বিক্রিয়ায় কপারের জারণ মান 0, উৎপন্ন পদার্থের জারণ মান 2, সালফারের জারণ মান +6, উৎপন্ন পদার্থের +4। কাজেই আমরা বলতে পারছি যে কপার জারিত হয় এবং সালফিক অ্যাসিড বিজারিত হয়।
সুতরাং আমরা বলতে পারছি যে প্রদত্ত বিক্রিয়ার জারক হলো H2SO4 যা বিজারিত হচ্ছে এবং বিজারক হলো কপার। বিক্রিয়াটি আরো স্পেশাল এই জন্য যে এখানে সালফিক অ্যাসিড বিজারিত হচ্ছে প্লাস মাধ্যম হিসেবে কাজ করছে। আমরা সেটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে সালফেটের কারণে সালফেটের জারণ মান কিন্তু বিক্রিয়া অনুপাতে সেমও রয়েছে, একই রয়েছে যে সালফিক অ্যাসিড এবং কপার সালফেটের জারণ মান -2 আছে। সুতরাং প্রদত্ত জারণ বিক্রিয়াটি কপার জারিত হয়, তাহলে কপার থেকে কপার 2+ তৈরি হচ্ছে, কপার 2+ এর সাথে দুইটা ইলেকট্রন, সমীকরণ 1। এবং বিজারণ বিক্রিয়ায় সালফিক অ্যাসিড বিজারিত হচ্ছে, সালফিক অ্যাসিড থেকে আমরা যদি ধারাবাহিকভাবে লিখি এবং এক্ষেত্রে সালফারের জারণ মান +6 +4 যেহেতু যাচ্ছে আমরা +2 ইলেকট্রন বসিয়ে নিচ্ছি। আমরা যেহেতু সালফার +4 আছে এবং তার সাথে অক্সিজেন আছে, আমরা অক্সাইড এবং হাইড্রোজেনগুলোকে আলাদা লিখছি, অর্থাৎ 2H+ প্লাস সালফার 4+ প্লাস 4 অক্সিজেন 2-। 2 নং সমীকরণ। 1 নং এবং 2 নং সমীকরণে গৃহীত এবং বর্জিত ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান। যেহেতু গৃহীত এবং বর্জিত ইলেকট্রন সংখ্যা সমান, আমরা সমীকরণ দুটিকে যোগ করে দিই সরাসরি। 1 + 2 বিক্রিয়ক অংশ যদি আমরা বসাই কপার প্লাস H2SO4 এবং উৎপন্ন পদার্থের অংশে আছে হলো কপার 2+ প্লাস 2H+ প্লাস S4+ প্লাস 4 অক্সিজেন 2-। প্রদত্ত বিক্রিয়াটিতে কপার 2+ আছে, এর সাথে সালফেট যুক্ত আছে। যেহেতু সালফেট যুক্ত আছে আমরা আয়ন সরবরাহ করব এবং আয়ন সরবরাহের ক্ষেত্রে সালফিক অ্যাসিড আমরা নিয়ে আসবো, কারণ এই সালফিক অ্যাসিড থেকে সালফেট অংশই কপার 2+ এর সাথে যুক্ত হয়। সুতরাং আয়ন সরবরাহ করে কপার প্লাস H2SO4, যেহেতু কপার 2+ একটি আছে, আরো 1 নং সালফিক অ্যাসিড যুক্ত করলাম। এই সালফিক অ্যাসিডের সালফেটটা কপারের সাথে যুক্ত হবে, আমরা সরাসরি একসাথে লিখে দিতে পারি কপার সালফেট। এবং এখানে দুইটি H+ অতিরিক্ত আছে, এই দুইটির সাথে এই দুইটা যদি যুক্ত করি আমরা 4H+ প্লাস আছে সালফার 4+ এবং 4 মোল অক্সিজেন 2-। এই আয়নগুলো যদি আমরা পরস্পরের সাথে এখন যুক্ত করে প্রশমিত বা নিরপেক্ষ যৌগ বসাই, তাহলে H+ এর সাথে অক্সিজেন যুক্ত হবে, 4টা H+ এর 2 মোল পানি হবে, 2টা অক্সাইড প্রয়োজন হবে। সালফার 4+ কে অক্সাইড দিয়ে আমরা প্রশমিত বা নিরপেক্ষ যৌগ যদি বসাতে চাই, তাহলে সালফার 4+ এর সাথে 2টি অক্সিজেন প্রয়োজন হবে এবং অক্সাইড হিসেবে সেটি প্রয়োজন হবে। আমরা বিক্রিয়ক অংশ সেভ রেখে উৎপন্ন অংশ বসাচ্ছি CuSO4 প্লাস 2H2O প্লাস SO2। বিক্রিয়ক এবং উৎপাদে পরমাণুর সংখ্যা পরস্পর সমান, কাজেই আমরা এটা সমতাকৃত সমীকরণ হিসেবে লিখব। অতএব সমতাকৃত সমীকরণ কপার, দুটো সালফিক অ্যাসিড এর সাথে যদি লিখি H2SO4, যেহেতু সমতাকরণ হয়ে গেছে আমরা সমান চিহ্ন বসাচ্ছি, কপার সালফেট প্লাস 2 মোল পানি প্লাস সালফার ডাইঅক্সাইড। এটি প্রদত্ত বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ। এই সমীকরণের সাহায্যে আমাদের আরেকটা প্রশ্ন দেওয়া আছে, 10 গ্রাম কপার হতে কতটি গ্যাসীয় অণু তৈরি হয়। সেটির জন্য আমাদের সমতাকৃত সমীকরণ লাগবে, আমরা সমীকরণটা সরাসরি লিখে নিচ্ছি। প্রদত্ত বিক্রিয়াটি আবার সমতাকৃত সমীকরণ থেকে আমরা শুরু করছি, অর্থাৎ 2 নম্বর প্রশ্নের প্রমাণ নাম্বার 2 অপশন থেকে আমরা স্টার্ট করব। এই প্রশ্নটা লিখব 2 2। সমতাকৃত সমীকরণ আমরা পুনরায় লিখে নিচ্ছি, কপার প্লাস 2H2SO4 এর বিক্রিয়ায় কপার সালফেট প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস পানি। প্রদত্ত বিক্রিয়া আমাদের প্রশ্নে আছে কতটি গ্যাসীয় অণু তৈরি হবে। উৎপন্ন পদার্থে গ্যাসীয় দেখা যাচ্ছে সালফিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড সরি, আর বিক্রিয়কে আছে কপার, কপার থেকে সালফার ডাইঅক্সাইড, এটাও 1 মোল আছে এবং গ্যাসীয় এটাও 1 মোল আছে। তো আমাদের এখানে প্রশ্নে যদিও এসটিপি শর্ত দেওয়া নেই, আমাদের শর্ত দেওয়া না থাকলে আমরা এসটিপি শর্তেই প্রবলেম সলভ করি। এসটিপিতে 1 মোল গ্যাসীয় অণুতে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, অর্থাৎ সালফার ডাইঅক্সাইডে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে, আর 1 মোল কপার ইকুয়াল 63.5 গ্রাম। তাহলে আমরা বলতে পারি 63.5 গ্রাম কপার হতে সালফার ডাইঅক্সাইড তৈরি উৎপন্ন হয় 6.02 × 10⁻23 অতএব আমাদের এখানে 10 গ্রাম আছে, 10 গ্রাম কপার হতে সালফার ডাইঅক্সাইড তৈরি হয় 6.02 × 10⁻23 × 10 / 63.5
5 এতটি। সুতরাং 9.48 যদি আমরা ক্যালকুলেট করি ইনটু 10⁻22 এতটি সালফার ডাইঅক্সাইড অণু তৈরি হয়। আমাদের 2 নম্বর কোশ্চেনটি শেষ হলো। এবার তৃতীয় প্রশ্ন যেটি আছে 1.5 গ্রাম ফেরাস সালফেট কত ঘনমাত্রা পটাশিয়াম ডাইক্রোমেট এর 30 সেন্টিমিটার কিউব দ্রবণকে অম্লীয় মাধ্যমে বিজারিত করতে পারে বা বিজারিত করে। আমরা তৃতীয় প্রশ্নটি দেখি। এখানে আমাদের প্রদত্ত বিক্রিয়া লাগবে ফেরাস সালফেট পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিক অ্যাসিড অম্লীয় মাধ্যমে আমরা নিচ্ছি, কারণ ফেরাস সালফেটে সালফেট আছে। সমতাকৃত সমীকরণ বা বিক্রিয়াটি FeSO4 প্লাস K2Cr2O7 FeSO4 এর 6 মোল প্লাস যেহেতু 7টি অক্সিজেন আছে 7 মোল সালফিক অ্যাসিড বসাচ্ছি। এর বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ 3 মোল ফেরিক সালফেট প্লাস পটাশিয়াম সালফেট প্লাস ক্রোমিয়াম সালফেট এবং 7 মোল সালফিক অ্যাসিডের 7 মোল পানি। প্রদত্ত বিক্রিয়া আমাদের এই দুটি পদার্থ সংশ্লিষ্ট আছে, যেখানে 1 মোল এবং 6 মোল ফেরাস সালফেটের 6 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের 1 মোলের সাথে জারণ বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করে। আমাদের এখানে প্রশ্নটির দিকে যদি আমরা লক্ষ্য করি, কত ঘনমাত্রার পটাশিয়াম ডাইক্রোমেট, অর্থাৎ এটার ঘনমাত্রা বের করতে হবে। আর এখানে দেওয়া আছে পরিমাণ। আমরা যদি এটার ঘনমাত্রা ধরে নেই এবং পরবর্তীতে ফাইনালি সেই পরিমাণটা সমতাকৃত সমীকরণে বসে, তাহলে আমাদের ক্যালকুলেশনে রেজাল্ট চলে আসবে। আমরা এখানে বলতে পারি যে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট অর্থাৎ K2Cr2O7 এর সাথে 6 মোল FeSO4 বিক্রিয়া অংশগ্রহণ করে। সুতরাং আমরা এখানে বলে নিচ্ছি যে পটাশিয়াম ডাইক্রোমেটের x মিলিলিটার x মোলার ঘনমাত্রা দ্রবণের প্রয়োজন, যেখানে আয়তন হবে 30 মিলিলিটার। আমরা এই বাক্যের সাপেক্ষে লিখতে পারি যে 1000 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 ইকুইভ্যালেন্ট 6 মোল FeSO4। 1 মোল FeSO4 151.85 গ্রাম আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরে বসিয়েছিলাম। কাজে আমরা এটা এখানে বসাতে পারি 6 × 151.85 গ্রাম FeSO4। সুতরাং আমাদের 30 মিলিলিটার x মোলারের জন্য কত প্রয়োজন হবে? অতএব 30 মিলিলিটার x মোলারের জন্য আমাদের প্রয়োজনীয় ফেরাস সালফেট 151.85 × 6 × 30 × x ডিভাইড 1000 এত গ্রাম FeSO4। এই মানটি আমাদের দেওয়া আছে, সেটা হলো 1.5 গ্রাম। তাহলে আমরা প্রশ্ন মতে বসাচ্ছি এত সমান 1.5 গ্রাম। প্রশ্ন মতে 6 × 151.85 × 30 × x ডিভাইড 1000 ইকুয়াল 1.5। এটাকে আমরা x সলভ করলে পেয়ে যাব 0.055 মোলার, অর্থাৎ প্রদত্ত প্রশ্নের आंसर। তাহলে আমরা বলতে পারি 1.5 গ্রাম ফেরাস সালফেট 0.055 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট এর 30 মিলিলিটার দ্রবণকে অম্লীয় মাধ্যমে বিজারিত করতে পারে। আমাদের এই ছিল আজকের হোমওয়ার্ক অংশটুকু। আমরা এখন আয়োডোমিতি সম্পর্কে আলোচনা করব। আয়োডিমিতি জারণ বিজারণ অংশে এক্ষেত্রে আমরা আয়োডিন কি ধরনের পদার্থ সেটা আমরা আগে বলে নিতে পারি। আয়োডিনের জারণ মান I2 তে 0 এবং আয়োডাইডের মধ্যে -1। যেহেতু 0 থেকে -1 এখানে জারণ মানের হ্রাস ঘটে, জারণ মানের যাদের হ্রাস ঘটে তাদেরকে আমরা বলি বিজারণ বিক্রিয়ার মাধ্যমে এবং জারক পদার্থ। তাহলে আয়োডিন হলো জারক পদার্থ, I2 কে আমরা জারক বলতে পারি, জারক হলো I2। এর সাথে যদি আমরা কারো বিক্রিয়া লিখি তাহলে সেই পদার্থটিকে আমরা অবশ্যই বিজারক হিসেবে বলবো। তাহলে জারক আয়োডিনের সাথে বিজারকের বিক্রিয়া আমরা বসাতে পারি। এই বিজারক এবং জারকের মধ্যে এই আয়োডিন এর ঘনমাত্রা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা বলতে পারি, যার ঘনমাত্রা জানা থাকে আমরা প্রমাণ দ্রবণ বলি। তাহলে প্রমাণ আয়োডিনের সাহায্যে যদি কোনো বিজারক পদার্থের ঘনমাত্রা নির্ণয় করা হয় তাকে আয়োডিমিতি বলে। তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে বলতে পারি,
প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে কোনো বিজারক পদার্থের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে আয়োডিমিতি বলে। যেমন আমরা এখানে একটা বিক্রিয়া নিচ্ছি, আয়োডিনের সাথে Na2S2O3 সোডিয়াম থায়োসালফেট। এই থায়োসালফেট নামটি কেন আসলো সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। যে Na2SO4 এই যৌগটি আমাদের অনেক আগে থেকে পরিচিত, সোডিয়াম সালফেট। যে এই সালফেট থেকে অক্সিজেন যদি সালফার দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে যৌগের নামে থায়ো শব্দ বসে। আবার বলছি, সালফেট থেকে বা যে কোনো অক্সিজেন যুক্ত যৌগ থেকে অক্সিজেনের রিপ্লেসমেন্টে সালফার যদি হয় তাহলে যৌগে থায়ো বসে। তাহলে এখানে আসবে Na2, যেহেতু একটি সালফার বেড়ে যাচ্ছে তাহলে S2, একটি অক্সিজেন কমে যাচ্ছে O3, সেজন্য যৌগের নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। আয়োডিন সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়ায় সোডিয়াম আয়োডাইড এবং সোডিয়াম টেট্রাথায়োনেট তৈরি করে। প্রদত্ত বিক্রিয়ায় যদি আমরা সমাধান করি তাহলে এখানে 2 বসাচ্ছি, এখানে 2 বসাচ্ছি। এই বিক্রিয়াটিতে আমাদের আয়োডিনের ঘনমাত্রার সাপেক্ষে আমরা সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা নির্ণয় করতে পারি। এখানে যদি আমরা বলি যে আয়োডিনের দ্রবণের আয়তন V1, ঘনমাত্রা S1, আয়তন V1, ঘনমাত্রা S1, এবং সোডিয়াম থায়োসালফেট এই যৌগটির জারণ বিজারণ বিক্রিয়ায় টাইট্রেশনের আয়তন V2 এবং ঘনমাত্রা S2। এই S2 যদি আমাদের অজানা হয় তাহলে প্রদত্ত সমীকরণ আমাদের কি বলছে? প্রদত্ত বিক্রিয়া থেকে আমরা বলতে পারি 2V1S1 সমান V2S2। এই সমীকরণ হতে S2 এর মান 2V1S1 ডিভাইড V2 এই সূত্র থেকে আমরা বের করতে পারি। অর্থাৎ আয়োডিনের ঘনমাত্রা S1 জানা ছিল, আয়োডিনের একটা আয়তন নিয়ে আমরা টাইট্রেশন করেছি এবং সোডিয়াম থায়োসালফেটের একটি আয়তন প্রয়োজন হয়েছে, সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দিয়ে আয়োডিমিতি সম্পর্কে ধারণা নিতে পারি। আয়োডিমিতির মাধ্যমে বিজারক পদার্থের ঘনমাত্রা নির্ণয় করতে পারি। আমাদের দ্বিতীয় টপিক ছিল আয়োডোমিতি, আমরা সেই টপিকটি সম্পর্কে এখন আলোচনা করব। আয়োডোমিতি নামগুলো প্রায় কাছাকাছি বিধায় আমাদের একটু বিশেষভাবে মনে রাখতে হবে, কারণ পরীক্ষার হলে অন্যথায় ভুল হয়ে যাবে। কারণ আয়োডিমিতিতে ছিল আয়োডিন দ্বারা কোনো বিজারক পদার্থের ঘনমাত্রা নির্ণয়, আর আয়োডোমিতিতে একটু ভিন্নতা আছে। আমরা যদি পটাশিয়াম আয়োডাইড যে কোনো আয়োডাইডের সাথে বিক্রিয়া করি, আয়োডাইড, এখন আমরা আগে ছিল আয়োডিন থেকে স্টার্ট করেছি, আমরা এখন আয়োডাইড নিচ্ছি। আয়োডাইড থেকে যদি আয়োডিনে আসি এই ক্ষেত্রে জারণ মান হলো -1, এখানে জারণ মান 0, তাহলে এই প্রক্রিয়ার নাম হলো -1 থেকে 0। যেহেতু জারণ ঘটেছে তাহলে আয়োডাইড হবে বিজারক, তাহলে একে আমরা বলতে পারি যে বিজারক। তো বিজারকের সাথে আমরা কার বিক্রিয়া লিখব? অবশ্যই জারকের বিক্রিয়া লিখব। এই যে আয়োডিন উৎপন্ন হলো, এই আয়োডিন এর সাথে এখন আবার নতুন করে যদি কারো বিক্রিয়া লিখি, আয়োডিনের জারণ মান 0, আয়োডাইডের জারণ মান -1, তাহলে 0 থেকে -1 জারণ মানের হ্রাস হলে তাহলে সেটা হলো বিজারণ প্রক্রিয়া, তাহলে সেটা হবে জারক। তাহলে আয়োডিন হলো জারক, তাহলে যার সাথে বিক্রিয়া লিখব সেটা হবে বিজারক। এবার একটু স্পষ্টভাবে খেয়াল করতে হবে এর মাধ্যমে আমরা ডেফিনেশনটা দিব। তাহলে আমরা এর মাধ্যমে যদি ডেফিনেশনটা দিই, বিজারকের সাহায্যে জারক, এই জারকটা হলো বিমুক্ত আয়োডিন। এই বিমুক্ত আয়োডিনটি তৈরি হয়েছে, পূর্বে একটি বিজারক ছিল সেটা আয়োডাইড লবণ এবং যে কোনো একটি জারক পদার্থের সাথে। এই বিজারকের সাহায্যে আমরা বিমুক্ত আয়োডিন নির্ণয় করতে পারি এবং তার মাধ্যমে বিজারক যেটা ছিল আয়োডাইড সেটার পরিমাণ নির্ণয় করা যায় এবং জারকের পরিমাণ নির্ণয় করা যায়। কাজে আমাদের সংজ্ঞাটি এরকম হবে, স্পষ্টভাবে লক্ষ্য করো। প্রমাণ বিজারক পদার্থের সাহায্যে বিমুক্ত আয়োডিনের পরিমাণ তথা প্রাথমিক জারক পদার্থের পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে আয়োডোমিতি বলে। আমি আবার বলছি, প্রমাণ বিজারক পদার্থের সাহায্যে বিমুক্ত আয়োডিন তথা প্রাথমিক জারক পদার্থের পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে আয়োডোমিতি বলে। তাহলে আমাদের যে কোনো প্রথমে একটা আয়োডাইড লবণ নিতে হবে, বিক্রিয়ার মাধ্যমে দেখা আমি এই সংজ্ঞাটা আবার বিক্রিয়া লিখে আবার লিখে দিচ্ছি। আমরা একটা পটাশিয়াম আয়োডাইড নিলাম, এর সাথে কপার সালফেটের বিক্রিয়া লিখলাম। বিক্রিয়া উৎপন্ন পদার্থ আয়োডিন প্লাস Cu2I2
প্লাস পটাশিয়াম সালফেট। এটা আমরা একটু সমতা করি, কারণ সমতাকরণ ছাড়া ক্যালকুলেশন করা যাবে না, বা যে কোনো হিসাব করতে গেলে আমাদের সমতাকরণ লাগবে। আয়োডাইড 4টা আছে, আমরা এখানে 4 বসিয়ে দিচ্ছি, এবং কপার 2টা আছে, 2 বসিয়ে দিচ্ছি। I2 Cu2 I2 K2SO4, যেহেতু 4টা পটাশিয়াম এখানে 2 বসিয়ে। এই আয়োডিনের সাথে এখন আমরা সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া লিখব সমতাকৃত অবস্থায়। Na2H2O3 এর বিক্রিয়া NaI 2 মোল সোডিয়াম আয়োডাইড এবং 1 মোল সোডিয়াম টেট্রাথায়োনেট তৈরি হচ্ছে। এই বিক্রিয়া আমাদের, এটাকে এখন আমরা বলছি প্রমাণ। তাহলে প্রমাণ বিজারক পদার্থ, প্রমাণ বিজারক হিসেবে আমরা নিচ্ছি এখানে সোডিয়াম থায়োসালফেট, এর বিক্রিয়া বিমুক্ত আয়োডিন এবং তথা প্রাথমিক জারক পদার্থ কপার সালফেটের পরিমাণ আমরা নির্ণয় করব যে পদ্ধতির মাধ্যমে, তাকে আমরা বলছি আয়োডোমিতি। তাহলে এখানে 2 মোল যেহেতু, তাহলে আমরা বলতে পারি 1000 মিলিলিটার 2 মোলার Na2H2O3 এর সমতুল্য 1 মোল আয়োডিন। এই 1 মোল আয়োডিনের সমতুল্য 2 মোল কপার সালফেট, এবং 2 মোল কপার সালফেটে যদি আমরা যে কপার সালফেটের পরিমাণ নয়, শুধু কপারের পরিমাণ নির্ণয় করতে চাচ্ছি, তাহলে 2 মোল কপার 2+, এই পরিমাণটা আমরা নির্ণয় করতে পারি। এর সাথে টাইট্রেশনের যে আয়তন এবং ঘনমাত্রা দেওয়া থাকবে তার সাপেক্ষে আমাদের আয়োডিন প্রয়োজন হলে আয়োডিনের পরিমাণ নির্ণয় করতে পারি, কপার সালফেটের পরিমাণ প্রয়োজন হলে কপার সালফেটের পরিমাণ নির্ণয় করতে পারি, এবং কপার 2+ এর পরিমাণও নির্ণয় করতে পারি। অর্থাৎ আমরা আয়োডোমিতি পদ্ধতিতে প্রমাণ বিজারকের সাহায্যে বিমুক্ত আয়োডিন বা প্রাথমিক জারক পদার্থের পরিমাণ নির্ণয় করতে পারি। এটি আমাদের সংজ্ঞা হিসেবে বিবেচিত হচ্ছে। আবারও বলছি, প্রমাণ বিজারক পদার্থের সাহায্যে বিমুক্ত আয়োডিন বা প্রাথমিক জারক পদার্থের পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে আয়োডোমিতি বলে। আমরা যদি এই সংজ্ঞাটাকে আরো একটু মডিফাই করে বলি, প্রমাণ বিজারকের সাহায্যে আয়োডাইড লবণের সাথে জারক পদার্থের বিক্রিয়ায় উৎপন্ন আয়োডিন নির্ণয় বা প্রাথমিক জারক পদার্থের পরিমাণ নির্ণয়কে আয়োডোমিতি বলে। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আয়োডিমিতি কি এবং আয়োডোমিতি কি। আমরা আজকে আরো কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এই হোমওয়ার্কগুলো তোমরা বাসায় করবে। হোমওয়ার্কগুলো লিখে দিচ্ছি বোর্ডে। প্রথম 1 নম্বর হোমওয়ার্ক বেশিরভাগই আমাদের জারণ বিজারণের সাথে সংশ্লিষ্ট, এবং এখানে আমরা বলছি যে 3 গ্রাম আয়রনকে অতিরিক্ত পরিমাণ সালফিক অ্যাসিডের সাথে দ্রবীভূত করলাম, এবং যে দ্রবণটি পেলাম সেই দ্রবণটির আয়তন হলো 50 মিলিলিটার দ্রবণ। এই 50 মিলিলিটার দ্রবণ থেকে 5 মিলিলিটার দ্রবণ আমরা টাইট্রেশন করছি। টাইট্রেশন করতে 6 মিলিলিটার 0.2 মোলার KMnO4 দ্রবণ প্রয়োজন হলে আয়রনের বিশুদ্ধতা, শতকরা বিশুদ্ধতা কত, পার্সেন্টেজে কত? প্রথম অংশে আবার বলছি 3.5 গ্রাম আয়রন সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া 50 মিলিলিটার দ্রবণ তৈরি করে। 5 মিলিলিটার এই দ্রবণটি টাইট্রেশন করতে 6 মিলিলিটার 0.2 মোলার KMnO4 দ্রবণ প্রয়োজন হলে আয়রনের বিশুদ্ধতা কত? দ্বিতীয় প্রশ্ন, আমরা সেকেন্ড প্রশ্নটি নিচ্ছি যে আমরা দুইটা কোম্পানির নাম আমরা প্রতীক দিয়ে দিচ্ছি X এবং Y। এই দুটি কোম্পানির প্রত্যেকের থেকে আয়রনের নমুনা নেওয়া হলো। Fe নমুনা 3.7 গ্রাম নিয়ে আমরা টাইট্রেশন করছি। X কে টাইট্রেশন করতে 100 মিলিলিটার 0.1 মোলার এবং Y কে টাইট্রেশন করতে 100 মিলিলিটার 0.1 মোলার। ভিন্ন দুটি দ্রবণ অম্লীয় মাধ্যমে, এটি KMnO4, দ্বিতীয়টি হলো K2Cr2O7 দ্রবণের প্রয়োজন হলো। এই দুটি দ্রবণের ক্ষেত্রে কোন কোম্পানির আয়রন, অর্থাৎ X এবং Y এর মধ্যে কোনটির আয়রন যে কেউ ব্যবহার করলে তার জন্য সুবিধাজনক হবে, এর মধ্যে কোনটি সুবিধাজনক হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। আমরা এই দুটো হোমওয়ার্ক দিচ্ছি, এই দুটো হোমওয়ার্ক তোমরা করে রাখবে। আমরা পরবর্তী ক্লাসে এই দুটো সলভ করব এবং নতুন টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই যার যার গৃহে অবস্থান করো, এবং এই পর্যন্তই আজকে থাকবে। সবাইকে আন্তরিক অভিনন্দন দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটি শেষ করছি।